হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কী অবস্থা আপনাদের সবার? আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমি আইসিটি সংখ্যা পদ্ধতির সেকেন্ড লেকচার নিয়ে। প্রথম লেকচারে আমরা দেখেছি যে আসলে সংখ্যাটা কী, সংখ্যা কত রকমের হতে পারে, আদিমকালে মানুষরা সংখ্যা কিভাবে গণনা করত, সেটা বিবর্তন হতে হতে বর্তমানে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো কিভাবে আসলো। তারপরে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন পজিশন দেখেছি, রেডিক্স পয়েন্ট দেখেছি, ডেসিমাল পয়েন্ট, অক্টাল পয়েন্ট, বাইনারি পয়েন্ট, হেক্সাডেসিমাল পয়েন্ট, ফ্র্যাকশন, ইন্টিজার, এলএসবি, এমএসবি এগুলো সব আমরা দেখছি। তারপরে এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত, তারপরে সংখ্যাগুলো কি কি, এক্সাম্পল সেরকম অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো আমরা সব দেখেছি। মানে আমরা সংখ্যা পদ্ধতিতে যে 12টি টার্ম রয়েছে, 12টি না আসলে 4টা, মেন হচ্ছে 4টা, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তাই না? এই 4টাকেই টোটাল 12 রকমভাবে কনভার্ট করা যায়। তো আমরা এই 12 রকমকে এমনভাবে এখন শেষ করব যাতে পরবর্তীতে আমরা যেখানেই যাই, এইচএসসি পরীক্ষায় বসি, অ্যাডমিশানে বসি, অনার্স লেভেল, ইউনিভার্সিটি লেভেলে আসুক অথবা জব বা অ্যাডমিশান লেভেলে আসুক, আমরা সব ক্ষেত্রেই এমসিকিউ আকারেও যাতে কাজে লাগাতে পারি, আবার রিটেন আকারেও কাজে লাগাতে পারি। ঠিক আছে? তো আমি ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাই যে 12টা কী করে হচ্ছে। আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে না? ডেসিমাল থেকে আমরা যেতে পারি বাইনারিতে, মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। আবার এর অপোজিটটাও করতে পারি, বাইনারি থেকে কিভাবে ডেসিমালে আসতে পারি। ঠিক আছে? তাহলে এখানে 2টা হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা ডেসিমাল থেকে কিভাবে অক্টালে যেতে পারি। আবার এটা তৃতীয়, চতুর্থ নাম্বারটায় অপোজিটটা হচ্ছে অক্টাল থেকে কিভাবে ডেসিমালে যেতে পারি। তারপরে 5 নাম্বারটা হবে যে ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে যেতে পারি। ঠিক আছে? 6 নাম্বারটা হবে হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে আসতে পারে। বুঝতে পেরেছেন? তো এটা আমাদের গ্রুপ 1। এটা আমাদের গ্রুপ 1। তাহলে গ্রুপ 1-এ আমরা এই 6টা শিখব যে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়, বাইনারি থেকে কিভাবে ডেসিমালে আসা যায়, ডেসিমাল থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়, অক্টাল থেকে কিভাবে ডেসিমালে আসা যায়, ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়, হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে আসা যায়। এটা আমাদের গ্রুপ 1। এবার গ্রুপ 2-তে আমরা দেখব যে বাইনারি, দেখব যে বাইনারি থেকে কিভাবে আমাদের অক্টালে যাওয়া যায়। এই যে বাইনারিতে থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়। ঠিক আছে? আমি এই জিনিসটাকে জাস্ট একটু জুম করব নি, এই জিনিসটাকে জাস্ট একটু জুম করতে চাচ্ছি। তো গ্রুপ 2-তে আমরা দেখব যে বাইনারি থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়, সেম অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়। এরপর অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়। সেম কেস হেক্সাডেসিমাল থেকে কিভাবে
অক্টালে যাওয়া যায়। তাহলে এখানে কয়টা হলো? 4টা হলো। আর 2টা হচ্ছে বাইনারি থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে আসতে পারি। সেম কাহিনী হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যেতে পারি। এটা হচ্ছে আমাদের গ্রুপ 2। এটা হচ্ছে আমাদের গ্রুপ 2। বুঝতে পারলেন? আমাদের এর বাইরে তো সংখ্যার আর কোনো রূপান্তর নাই। ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমরা এখানে টোটাল কত রকমের রূপান্তর দেখতে পাবো? টোটাল হচ্ছে 12 রকমের। তো গ্রুপ 1-এ আমরা দেখব যে ডেসিমালের সাথে রিলেটেড, ডেসিমাল থেকে কিভাবে বাইনারি, কিভাবে অক্টাল, কিভাবে হেক্সাডেসিমাল, আবার অপোজিটটা হয়ে গেল 6টা। আবার গ্রুপ 2-তে বাইনারি থেকে কিভাবে অক্টাল, তারপরে হচ্ছে অক্টাল থেকে কীভাবে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারি, বা বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমাল। তো আমরা ফার্স্টে গ্রুপ 1 নিয়ে আলোচনা করব, তারপরে গ্রুপ 2 নিয়ে আলোচনা করব। ওকে, তো চলেন শুরু করি। তো গ্রুপ 1-এ আমাদের যে 6টা রয়েছে, সেই 6টা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আমি হচ্ছে এই যে কনভার্টগুলো করার আগে কিছু নিয়ম রয়েছে, যে ডেসিমাল থেকে বাইনারিতে গেলে এই কাজগুলো করতে হয়, ডেসিমাল থেকে অক্টালে গেলে এই কাজগুলো করতে হয়, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে গেলে এই কাজগুলো করতে হয়। তো ওইগুলো যদি আমি লিখতে যাই অনেক বেশি বড় হয়ে যাবে এবং লিখেও খুব একটা বেনিফিট পাওয়া যাবে না। তো আমি কি করব? আমি এখন ডিরেক্ট এক্সাম্পলে যাব। মানে পরীক্ষাতে আমাদের যেভাবে আসে যে এত সংখ্যাটিকে, এত দশমিক সংখ্যা, এত ডেসিমাল সংখ্যাটিকে বাইনারিতে কনভার্ট করো। তো আমি ডিরেক্ট এখন ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় যাব। একটা আমি উদাহরণ জাস্ট দেব, একটা উদাহরণ দিব। এইটাই হচ্ছে আপনার মডেল। মানে এই ক্যাটাগরিতে আমি কিভাবে করতেছি এইটা একটু নোটিস করবেন, তাহলে পৃথিবীতে যত ডেসিমাল সংখ্যা রয়েছে সব ডেসিমাল সংখ্যাকে আপনি সহজে বাইনারিতে কনভার্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো চলেন শুরু করি। তো আমরা এখানে দেখব যে হচ্ছে এটা কিন্তু আমাদের আলোচনা হচ্ছে গ্রুপ 1 নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আলোচনা হচ্ছে গ্রুপ 1-এর 6টা নিয়ে। ঠিক আছে, গ্রুপ 1-এর 6টা নিয়ে। তো প্রথমে আমরা দেখব ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি। হ্যাঁ, ডেসিমাল টু বাইনারি মানে ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করা যায়। ওকে, তো আমি প্রথমেই একটা ডেসিমাল, ধরো আমার প্রশ্ন হচ্ছে এরকম, মানে আমাকে প্রশ্ন দিয়েছে পরীক্ষার হলে, যে প্রশ্নটা হচ্ছে যে এই যে এখানে 99 সংখ্যাটি রয়েছে, এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটার হচ্ছে বাইনারি সংখ্যা কত হবে। আচ্ছা, আমি আপনাদের বেজ লেখার বিষয়টা কি বলেছিলাম আগের ভিডিওতে? বেজ লেখার বিষয়টা হচ্ছে যে আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 1 থেকে 9 পর্যন্ত আছে। আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতেও হচ্ছে ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত আছে, অক্টালে আছে 0 থেকে 7 পর্যন্ত। দেখেন তো হচ্ছে 0 থেকে 7 আর হচ্ছে ডেসিমালের 0 থেকে 7 এটা কমন হয়ে গেল না? আবার হেক্সাডেসিমালের 0 থেকে 9 পর্যন্ত কিন্তু কমন হয়ে গেল। আচ্ছা, আমি যদি এখন একটা সংখ্যা লিখি, যে 5 লিখলাম, তো এই সংখ্যাটা তো আমার হচ্ছে যদি ডেসিমালে বলতে যাই ডেসিমালও হবে, যদি আমি অক্টালে বলতে যাই তাহলে অক্টালও হবে, যদি আমি হেক্সাডেসিমালে বলতে যাই তাহলে হেক্সাডেসিমালও হবে। কিন্তু মান তো এক থাকবে না, শুধুমাত্র ডেসিমালে 55 মান, বাট অক্টালে তো অন্য হয়ে যাবে, হেক্সাডেসিমালে তো অন্য হয়ে যাবে। তো আমি এটা কিভাবে বুঝবো যে এই সংখ্যাটা আমার ডেসিমাল নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমাল? এটা কি করে বুঝবো? এটা বুঝবো আমরা হচ্ছে বেস দ্বারা। বেস বলতে ওই সংখ্যাটিকে প্রথম বন্ধনী দিয়ে ঘেরা হয়, তারপরে নিচে এখানে তার বেস দেওয়া হয়। এখানে যদি আমরা 10 দিই তাহলে সেটা হয়ে গেল আমাদের ডেসিমাল, এখানে যদি আমরা 8 দিই তাহলে সেটা হলো অক্টাল, এখানে যদি আমরা 16 দিই তাহলে এটা হয়ে গেল আমাদের হেক্সাডেসিমাল। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বলল প্রশ্নটা এরকম যে 99
ডেসিমাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করো। ওকে, তো এখন 1 নম্বর নিয়ম হচ্ছে যে আপনি সমাধান দিয়ে শুরু করবেন। আপনি সমাধান শুরু করবেন। হ্যাঁ, সমাধান এখানে হচ্ছে আমার 99 10, তাই তো? 1 নম্বর নিয়মটা হচ্ছে যে যেই ডেসিমাল সংখ্যাটিকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব, শুধুমাত্র বাইনারিতে না, ওই ডেসিমাল সংখ্যাটাকে যখন আমরা অক্টালে কনভার্ট করব, ওই ডেসিমাল সংখ্যাটাকে যখন আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব, তখন যেই সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব সেইটার বেস দ্বারা ভাগ করতে থাকবো। একটু লক্ষ্য করেন যে আমরা যখন ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাব, তখন যদি আমরা বাইনারিতে যাই তাহলে ওই ডেসিমাল সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব। যদি আমরা অক্টালে যাই তাহলে ওই বাইনারি সংখ্যাটাকে ওই ডেসিমাল সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করব। যদি আমরা হেক্সাডেসিমালে যাই তাহলে ওই ডেসিমাল সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর ধাপ। তাহলে আমরা যেহেতু আমরা এখন ডেসিমাল থেকে বাইনারিতে যাব, সেহেতু আমরা এই 99কে ভাগ দিব কত দিয়ে ভাইয়া? 2 দিয়ে। ঠিক আছে, 99কে আমরা ভাগ দেব 2 দিয়ে। তো 99কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 99 ভাগ 2 49, তারপরে 49 ইন্টু যদি 2 করি তাহলে 98 হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে, এরপর এখানে কি লিখবো ভাই? 2 দিয়ে ভাগ করলাম, এখানে এখন আমরা কি লিখবো? ভাগফল নাকি রিমাইন্ডার নাকি ভাগশেষ, কোনটা লিখবো বলেন? এটা হচ্ছে ফ্যাক্ট। 99কে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে এখানে আমরা লিখবো ভাগফলটা, তাহলে 49 দুগুণে হচ্ছে আমাদের কত? 98, তাই না? এখানে একটা টান দিয়ে এবার আমরা ভাগশেষটা লিখবো, রিমাইন্ডারটা। হ্যাঁ, ভাগশেষটা লিখবো। তো 98 99 থেকে কত কম? 1 কম। এখানে আমরা ওই 1টা লিখে দিলাম। কি বিষয়টা বোঝা গেল? আমরা যেই ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করব, ওই ডেসিমাল সংখ্যাটাকে বাইনারির বেস দিয়ে, যখন অক্টাল তখন 8 দিয়ে, যখন হেক্সাডেসিমাল তখন 16 দিয়ে, তো 2 দিয়ে আমরা হচ্ছে ভাগ করব। ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে ভাগফল পেলাম হচ্ছে কত? 49। 49 দুগুণা 98। আমাদের ভাগশেষটা এই সাইডে লিখবো, ভাগশেষটা আমরা লিখবো 1। 98 থেকে 1 তো বেশি আছে, তাই না? এই 1টাকে আমরা এখানে লিখব। এবার আমরা আবার এই ভাগফলটাকে ভাগ করব, এই 49কে আমরা ভাগ করব। এভাবে আমরা চলতেই থাকবো, ভাগফলকে ভাগ করতেই থাকবো যতক্ষণ না ভাগফল 0 আসবে। যতক্ষণ না ভাগফল 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। ঠিক আছে, এবার এই 1 নিয়ে কোনো কাজ নেই। এবার 49কে আমরা 2 দিয়ে ভাগ দিই। 24 দুগুণা কত? 48 না? তাহলে আমরা এখানে এবার লিখলাম 24। 24 দুগুণা 48। তাহলে এই ভাগশেষ এখানে কত থাকছে? 49 থেকে 48 ভাগ দিলে হচ্ছে 1 থাকছে এখানেও। ওকে, এটা তো 0 না, তাহলে আবার আমরা ভাগ দেব। এবার আবারও 2 দিয়ে ভাগ, তাহলে আমাদের হচ্ছে 12 দুগুণা 24। তাহলে আমাদের ভাগ ফল হলো 12, আর ভাগশেষ হচ্ছে কত? 0। তাহলে কি আমরা এখানে ক্যালকুলেশন বন্ধ করে দেব? না, আমি বললাম যে হচ্ছে আমাদের ভাগফল 0 হতে হবে, ভাগশেষ না। হ্যাঁ, এটা আমাদের ভাগফল, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। ভাগশেষ 0 ওটা কোনো ফ্যাক্ট না, বিষয় হচ্ছে আমাদেরকে ভাগফল 0 করতে হবে। তো আবার আমরা 2 দিয়ে ভাগ দেব। 6 দুগুণা কত? 12। আবার এখানে হচ্ছে 0, আবার এটাকে 2 দিয়ে ভাগ দিব। 3 দুগুণা 6, এখানেও 0, আবার এটাকে 2 দিয়ে ভাগ দেব, 2। এই যে দেখেন, এবার কিন্তু আবার তো ভাগ দেওয়া যাবে। 2 1কে 2, 2 1কে 2, তাহলে ভাগশেষ থাকে হচ্ছে 1। এইবার এখানে দেখেন হচ্ছে ভাগফলটা
যেটা দিয়ে ভাগ দিব সেটার থেকে ছোট হয়ে গেছে, সো এখানে হচ্ছে আমার 0 আর এখানে হচ্ছে আমার ভাগশেষ। এই 0 কিন্তু আমাদের চলে আসছে, আমাদের কি ভাগফল কিন্তু 0 চলে এসেছে। এখন যেহেতু আমাদের হচ্ছে ভাগফল 0 চলে আসলো, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে ঊর্ধ্বমুখী, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, আমাদের সংখ্যা রূপান্তরের কাজ হয়ে গেছে। এখন আমরা বাইনারি সংখ্যাটা লেখার সময় উপর থেকে না, বাইনারি সংখ্যাটা লেখার সময় এই মুখে লিখব, ঠিক আছে? মানে আমরা এখন এখানে বাইনারি সংখ্যার অ্যান্সারটা লিখব এইভাবে, বাইনারি সংখ্যার অ্যান্সারটা লিখব এইভাবে যে প্রথমে আছে কত 1 1 1, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 000 000, তারপরে হচ্ছে 11 000, তারপরে হচ্ছে 11। এটা লিখে আমরা এখানে এর নিচে 2 দিয়ে দেবো। তাহলে আমাদের ফলাফলটা হচ্ছে মানে 99, এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমাদের ফলাফল আসছে 11100011। অ্যান্সার কি ঠিক আছে? 11100011, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আমাদের ঠিক আছে। তো ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করা যায় আপনারা খুব সহজেই জেনে গেলেন। তো এখন কথা হচ্ছে যে এই ক্যাটাগরিতেই আমরা ডেসিমাল থেকে অক্টালে যাব। হ্যাঁ, এই ক্যাটাগরিতে আমরা যাব ডেসিমাল থেকে অক্টাল। এটা কিন্তু আমি করব না, এটা আপনারা করে দেবেন। ডেসিমাল থেকে যাব অক্টাল। অক্টালে ধরেন একটা সংখ্যা দিলাম হচ্ছে 469। অক্টালে একটা প্রশ্ন দিল 469। 469, এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা কি করব, অক্টালে রূপান্তর করব। তো বলেন এটা কি করব? আমি কি বললাম যে ডেসিমাল থেকে যেই সংখ্যা পদ্ধতিতে যাই সেইটার বেস দিয়ে ভাগ দেব। তাহলে এখানে 99কে 2 দিয়ে ভাগ দিয়েছিলাম, এখানে এই 469কে 8 দিয়ে ভাগ দেব, তাই তো? সমাধান। ভাগ এখানে আমরা কত দেব, 8, ঠিক আছে? 469কে 8 দিয়ে আমরা ভাগ দেব। 469 ডিভাইডেড 8 কত হচ্ছে 58। তাহলে 58 ইন্টু 8 করলে 464। তাহলে আমরা যদি হচ্ছে ভাগফল হচ্ছে 58 নিই, তাহলে আমাদের যাচ্ছে কত দূর, 464, মানে 64 যাচ্ছে। 58কে 8 দিয়ে গুণ করলে আমাদের যাচ্ছে হচ্ছে 64। 9 দিয়ে যদি গুণ করতে হতো বেশি হয়ে যাচ্ছে, তাহলে কম দিয়ে গুণ করতে হবে। তাহলে 64, আর এখানে আছে আমাদের 69, তাহলে আমাদের থাকছে হচ্ছে 5, তাই না? 65, 66, 67, 68, 69, 5 হয়ে গেল। এখানে হচ্ছে ভাগশেষ, এখানে ভাগফল। ওকে, এটা কিন্তু আবার হচ্ছে দেখেন 8-এর চাইতে বড়, বা এটা তো 0 আসে নাই, তো এটাকে আমরা আবার ভাগ দেব 8 দিয়ে। হ্যাঁ, এবার 8 8 64, 7 8 56, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 7 আর 56। 58 থেকে 56 বাদ দিলে আমাদের হচ্ছে 2, তাই না? আবার আমরা এটাকে ভাগ দেব নি, এটা তো ছোট চলে আসছে, 8-এর চাইতে আমাদের এই ভাগফলটা চলে আসছে ছোট, সো এটা হচ্ছে আমাদের 0, আর 7 থেকে 0 বাদ দিলে আমাদের ভাগশেষ 7, আর তো ভাগ দেওয়ার দরকার নেই, তাই না? তাহলে আমরা খুব সহজে এখন আবার এটা উল্টো দিকে যদি লিখি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমাদের অতএব আমাদের 469 এই ডেসিমাল সংখ্যাটাকে অক্টালে যদি কনভার্ট করি তাহলে আমাদের অ্যান্সার আসছে 725। এটা হচ্ছে অক্টাল। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারলেন? অ্যান্সার ঠিক আছে 725। হ্যাঁ, ওকে, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে।
এবার আপনারা আমাকে ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায় সেটা শেখাবেন। ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়, হেক্সাডেসিমাল এ যাওয়া যায়। আমি একটা প্রশ্ন দিই, প্রশ্নটা দিলাম এরকম 850, প্রশ্নটা এরকম দিলাম যে 850 এই ডেসিমাল সংখ্যাটিকে কি করব আমরা, হেক্সাডেসিমালে কনভার্ট করব। ঠিক আছে, হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো বলেন কি করে কনভার্ট করব? একদম সহজ, দেখেন সমাধান। এগুলো হচ্ছে দেখে দেখে, আমি প্রথমটা কেউ যদি একবার বুঝে নেয় তাহলে এগুলো ইজি, এগুলো সবাই পারবে। তাহলে আমরা কি করব, 850কে ভাগ দেবো এখানে কত দিয়ে ভাইয়া, 2 দিয়ে না 8 দিয়ে? এখানে ভাগ দেবো আমরা 16 দিয়ে, কারণ আমরা এটা হেক্সাডেসিমালে নিয়ে যাচ্ছি। তো 850কে 16 দিয়ে যদি ভাগ দিই, 850 ডিভাইডেড বাই 16, 53, হ্যাঁ, তাহলে 53 ইন্টু 16 করলে আসে আমাদের 848। তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ভাগ ফল 53 আর 848 পাইছি, তাহলে ভাগশেষ থাকে হচ্ছে আমাদের 2, ভাগশেষ থাকে আমাদের কত, 2, তাই না? আচ্ছা, এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? যে আমি ওটা একটু ব্যাখ্যা করে বলি। তো এখানে ধরেন হচ্ছে আমরা 16কে, এই যে 850কে আমরা 16 দিয়ে ভাগ দিচ্ছি, তাই না? যদি আমরা 53 দিয়ে ভাগ দিই, একবারে চলে গেলাম, তাহলে আমরা পাচ্ছি 848। তাহলে আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার আসছে আমাদের 2, 10 থেকে 8 বাদ দিলে 2, তাই না? তো আমরা এই জায়গাতে যেটা বসাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ভাগ ফলটা, হ্যাঁ, আর এই সাইডে যেটা বসাচ্ছি সেটা হচ্ছে আমাদের রিমাইন্ডারটা বা ভাগশেষটা। আর এই 16টা তো হচ্ছে আমাদের কি, যেটা দিয়ে ভাগ দিচ্ছি। বুঝতে পারছেন? আমি আশা করি এবার বুঝতে পারছেন। সেম কাহিনী এখানে করছি, সেম কাহিনী এখানে করছি, সেম কাহিনী আবার পরবর্তীতে গিয়েও করব। ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের 53 পেলাম, তাহলে আমাদের ভাগশেষ থাকলে হচ্ছে 2। এরপর আমরা এটাকে আবার 16 দিয়ে ভাগ দেব, 3 16 48, 16 3, তাহলে 48, 5 অবশিষ্ট থাকে আমাদের 5। ঠিক আছে, এবার দেখেন শূন্য হওয়ার একটা চান্স আছে অবশ্যই, কারণ এটা 16 থেকে ছোট হয়ে গেছে, তাহলে এটা 0 আর ভাগশেষ আমাদের 3। এখন আমরা যদি অ্যান্সার হয়ে গেছে আমাদের, যেহেতু ভাগশেষ আমরা 0 পেয়ে গেছি, আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে এই যে 850 ডেসিমাল সংখ্যাটার হেক্সাডেসিমাল হবে উল্টো দিক থেকে আমরা লিখব, কত 3 5 and 2 16, বেজ হচ্ছে 16, 352 না, 352, হ্যাঁ ওকে, ঠিক আছে, আমাদের অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার আমাদের ঠিক আছে। তাহলে আমরা এখন পর্যন্ত কয়টা শিখলাম? আমরা এখন পর্যন্ত সংখ্যা পদ্ধতির রূপান্তর কয়টা শিখলাম? মাত্র 3টা শিখলাম। গ্রুপ 1-এর 3টা কমপ্লিট করলাম। ডেসিমাল থেকে কিভাবে বাইনারি যাওয়া যায়, ডেসিমাল থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়, ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়, এটা হচ্ছে আমরা জাস্ট সিম্পলটা শিখলাম। এখানে কিন্তু কোনো ফ্র্যাকশান নিয়ে আলোচনা করি নাই। ওই যে আমরা আগের ভিডিওতে যে পজিশন সংখ্যা নিয়ে, পজিশন নাম্বার সিস্টেম নিয়ে যে কাহিনী করছিলাম, যে সামনেরগুলো থাকবে ইন্টিজার, পেছনেরগুলো থাকবে ফ্র্যাকশান, তাই না? তো সামনেরগুলা আমরা কিন্তু করলাম, আমরা হচ্ছে জাস্ট সামনেরগুলা করলাম, মানে শুধু ইন্টিজার নিয়ে আমরা কাজ করলাম। এখন আমরা কাজ করব ইন্টিজার অ্যান্ড ফ্র্যাকশান নিয়ে। হ্যাঁ, ধরেন হচ্ছে মানে একটা সংখ্যাতে এই যে এখানে শুধু 99 দিচ্ছে, তো 99 না, 99 পয়েন্ট সামথিং দিয়ে দিল, বা হচ্ছে এখানে 469 আছে, তো এটাকে অক্টাল করতে বলো, এটা দিল না, 500 পয়েন্ট সামথিং দিয়ে বলে দিল যে ওটাকে অক্টাল করো।
মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনাকে ইন্টিজার এবং ফ্র্যাকশন দুইটা দিয়ে দিল। এটা তো সিম্পল, এটা তো সবাই পারে। ওই ফ্র্যাকশনও সিম্পল, মানে দশমিক থাকলে ওইটাও সিম্পল, কিন্তু ওটাতে একটু লেখালেখি বেশি করতে হয়। আর এখন তো আপনি যথেষ্ট বড়, সো ওইটাই দিতে পারে। হ্যাঁ, তো এখন আমরা সেম কাহিনী ডেসিমালে যদি আমরা ছকটা বুঝে যাই, মানে দশমিক সংখ্যাকে কিভাবে আমরা দশমিক ডেসিমাল সংখ্যাকে কিভাবে দশমিক বাইনারি সংখ্যাতে কনভার্ট করতে পারি, এইটা যদি শিখে যাই তাহলে এই ছকটা দেখে দেখে এখানটাও পারবো, এখানটাও আমরা কমপ্লিট করতে পারবো। ওকে, তো ধরেন আপনাকে একটা প্রশ্ন দিল 99 6 to 5, আপনাকে একটা প্রশ্ন দিল, হ্যাঁ, যে 0.625, এটা আপনার একটা ডেসিমাল সংখ্যা। আমি এখানে দশমিকের পরে দিলাম 6 to 5, 625 না কিন্তু 6 to 5, অ্যান্ড সামনে যে কোনো ইন্টিজার সংখ্যা দিতে পারে, ওরা যে কোনো সংখ্যা দিতে পারে। আমি ধরলেন 100 দিলাম, আমি 70 দিলাম, আমি 100, কেউ 70, যে কেউ দিতে পারে। কিন্তু যেহেতু আমি ভিডিওটা ছোট করব, সেহেতু আমি এটাকে সময় বাঁচানোর জন্য আগেই যে সংখ্যাটা নিয়ে রাখছি, যেটা করে রাখছি, সেটা নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে আমার সংখ্যাটা 99.625, এটাকে আমরা কনভার্ট করব কিসে ভাই? বাইনারিতে কনভার্ট করব। বিষয়টা বুঝতে পারলেন? এখন আমরা এই দশমিক সংখ্যাটাকে, এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব। এখান থেকে এটার বিশেষত্বটা কী হচ্ছে? বিশেষত্বটা হচ্ছে যে এখানে শুধুমাত্র ইন্টিজার পূর্ণ সংখ্যা ছিল, এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটাই আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখন সমাধান কিভাবে করব? সমাধান একদম সহজ, একটু মনে রাখতে হবে একটা জিনিস, তাহলে আমরা সমাধান খুব সহজে করতে পারবো। কথাটা হচ্ছে যে আমরা যখন কোনো দশমিক সংখ্যাযুক্ত যে কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাব, তখন আমাদেরকে দুইটা কাজ করা লাগবে। একটা প্রথমে আলাদাভাবে ইন্টিজারটাকে ওই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব। মানে প্রথমে আমরা ইন্টিজার, এই পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে, এইভাবে আলাদা করে ওটাকে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাচ্ছি ওইভাবে রূপান্তর করে নেব। হ্যাঁ, তারপরে আবার আলাদাভাবে দশমিকের পরে যেগুলো থাকবে সেগুলোকে আমাদের কনভার্ট করা লাগবে। এটা 2 নম্বর নিয়ম। ঠিক আছে, তো আমাদের এখন যেহেতু 99.625 এই দশমিক সংখ্যাটাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব, তো আমাদের প্রথম কাজ হবে কি, যে 99 সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করা। আমি দেখেন 99 সংখ্যাটিকে এখানে প্রথমে দিয়ে দিবেন এইভাবে, যে ইন্টিজারকে বাইনারিতে কনভার্ট করে পাই। হ্যাঁ, 99কে বাইনারিতে কনভার্ট করে পাই। আমরা কিন্তু এটা অলরেডি ডান করে রাখছি। তাহলে 99কে বাইনারিতে কনভার্ট করলে আমরা কত পাইছি, এই জিনিসটিকে আপনার করা লাগবে কিন্তু এখানে পরীক্ষার হলে, কিন্তু আমি এখন করতেছি না সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, তো আমাদের ধরলেন পূর্ণ সংখ্যাটাকে কনভার্ট করা হয়ে গেল। তাই আমরা 99-এর বাইনারি পেলাম কত? পেলাম 111000 আবার 11। ঠিক আছে, এটা শুধুমাত্র 99-এর পেলাম। এবার আমাদের কাজ ভগ্নাংশর এই ফ্র্যাকশনটাকে এখন আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব, একটু ভালো করে লক্ষ্য করেন। হ্যাঁ, এটাকে কনভার্ট করার জন্য আমরা প্রথমে একটা ছক করে নেব। ঠিক আছে, আমরা একটা ছক করে নেব। তো আমাদের কত? ভগ্নাংশটা কত? ভগ্নাংশ 0.625 ইন্টু যেই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ 2। বুঝেছেন ব্যাপারটা? বুঝেছেন? মানে এই যে দশমিক অংশটুকু আছে 0.625, এটাকে বাইনারিতে কনভার্ট করার জন্য, আচ্ছা এটা আমি এখন মিশাই দিই, এটা আমার নাই,
এটা আমি করে ফেলেছি, হ্যাঁ খাতাতে এটা এক সাইডে আমি ডান করে ফেলেছি। তারপরে এখন আমার কাজ হচ্ছে যে দশমিক সংখ্যাটাকে কিভাবে কনভার্ট করব। তো 0.625 যেটা আছে এটাকে যে সংখ্যাতে রূপান্তর করব, বাইনারিতে করছি তাই 2 দিয়ে গুণ করলাম, যদি অক্টাল করতাম তাহলে 8 দিয়ে, যদি ডেসিমালে কনভার্ট করতাম তাহলে 16 দিয়ে গুণ করতাম, ঠিক আছে। তো আমি যদি এখন 0.625 ইন্টু 2 করি তাহলে আমার আছে 1.25। আমার রেজাল্টটা আছে কি ভাই 1.25, বুঝছো? আমার রেজাল্ট আছে এই যে 1.25। তো এইখানে একটা ঘর আছে আর এইখানে একটা ঘর, তো এই ঘরে আমরা লিখব যে রেজাল্টটা পেলাম সেটার পূর্ণ সংখ্যাটা, তাহলে এখানে আমরা লিখলাম 1, ঠিক আছে। আর এই ঘরে লিখব বাকি অংশটুকু 0.25। তো দশমিকের পরে শূন্যর কোনো দাম নাই, তারপরে আমি দিলাম একটু দেখতে যাতে ভালো লাগে সেজন্য দিলাম। শূন্যর কোনো দাম নাই কিন্তু এখানে 25 মানেও যেটা 250 মানেও সেটা। ওকে, প্রথম ধাপটা বুঝতে পারছেন? প্রথম ধাপটা বুঝতে পারছেন ভাইয়া? এবার পরের ধাপটা কি করব? পরের ধাপটা হচ্ছে যেই ভগ্নাংশটা আবার পেলাম সেটাকে আবার ভাগ করব। 0.250 ইন্টু আবার 2 দিয়ে ভাগ করছি, যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি। এবার 0.250কে 0.25 ইন্টু 2, এটাকে আবার হচ্ছে করলে 0.5 আছে। এখানে আমার ফলাফলটা আছে কি 0.5। তাহলে এখানে এই ঘরে লিখবো আমরা পূর্ণ সংখ্যাটা। পূর্ণ সংখ্যা এখানে কত 0 ইন্টিজার, আর এখানে আমার থাকছে কত 0.5, 0 নিলাম এমনিতেই 0.5। আচ্ছা মিলানোর জন্য যেহেতু 3টা আছে আমি 3টা নিলাম, ঠিক আছে। 0.500 আসলো, হলো। এরপরে হচ্ছে পরের কাহিনীটা, পরের কাহিনী এবার হচ্ছে 0.500 ইন্টু আবার 2, এবার কত আছে 0.5 ইন্টু 2 1 আছে আমাদের হচ্ছে 1.00। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে 1। তাহলে আমাদের এখানে কোনো কিন্তু কিছু নাই, 0 জাস্ট। তো 0কে দিয়ে তো আর কোনো কিছুতে গুণ করা যাবে না, যাই করবো তাই হচ্ছে আমাদের 0 হয়ে যাবে, ফলাফল 0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন আমরা এই যে দশমিক সংখ্যাটুকুকে বাইনারিতে কনভার্ট করে রেজাল্টটা কী পেলাম? রেজাল্টটা হচ্ছে এই যে দেখেন, একটু লক্ষ্য করে আমরা রেজাল্ট পেয়ে গেছি। তো এইটাই হচ্ছে আমাদের এই 0.625 এই দশমিক সংখ্যার হচ্ছে বাইনারি সংখ্যা। তো এটাকে ওই যে পূর্ণ সংখ্যার সময় আমরা কি করেছিলাম, নিচ থেকে উপরে গিয়েছিলাম 11000011, আর এই যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, ওপর থেকে নিচে যাব, ওপর থেকে নিচে যাব, ওপর থেকে নিচে যাব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে পাচ্ছি কত 0.625। এই ডেসিমাল ভগ্নাংশটাকে যদি আমরা বাইনারিতে করি তাহলে আমরা ফলাফল পাচ্ছি 0.101। এটা হচ্ছে আমার বাইনারি। কি ঠিকই আছে কি? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমার এটার এক্সাক্ট অ্যান্সারটা কি হচ্ছে? তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে, অতএব আমার অ্যান্সারটা হচ্ছে 99.625। এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা যদি টোটাল অ্যান্সারটা আমরা কি পাচ্ছি, অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে আমরা 99-এর বাইনারি কত পেয়েছি 11000011 পয়েন্ট। এখন এই 0.625-এর অ্যান্সার কত পেলাম, যে হচ্ছে 0.101। এই হচ্ছে আমার অ্যান্সার, এই হচ্ছে আমার অ্যান্সার। ভাইয়া বুঝতে পারছেন? ছকটা বুঝতে পারছেন? সহজ, একদম সহজ, একদম সহজভাবে আমি উপস্থাপন করলাম, একদম সহজভাবে উপস্থাপন করলাম। আমি আরেকবার বলি, কারণ এই ছক বুঝতে পারলেই আমরা এই যে ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে এই যে ডেসিমাল সহজে বুঝতে পারবো, ঠিক আছে। তো পূর্ণ সংখ্যাকে আমরা আলাদাভাবে কনভার্ট করবো, এটা কিন্তু দ্বিতীয় অংশ। এই সংখ্যাটার যখন পূর্ণ সংখ্যা এবং দশমিক একসাথে থাকবে তখন পূর্ণ সংখ্যাটাকে আলাদাভাবে, মানে প্রথম কাজ হবে আমাদের এটা, এভাবে এই 99টাকে আলাদাভাবে করে নেবেন, ঠিক আছে।
করে নিয়ে একটা রেজাল্ট পাবেন। তারপরে আমরা ভগ্নাংশকে দ্বিতীয় পর্ব দিয়ে ভগ্নাংশকে কনভার্ট করব। আমরা পূর্ণ সংখ্যাটা এখানে দেখলাম, ভগ্নাংশটাকে এখানে দেখলাম। প্রথমে যে ভগ্নাংশটা দশমিক অংশ থাকবে সেটাকে যেই সংখ্যাতে কনভার্ট করব সেটার বেস দিয়ে গুণ করতে হবে। দিয়ে এখানে হচ্ছে যে ফলাফলটা পাবো সেটার পূর্ণ সংখ্যাটা এই ঘরে লিখবো, আর ভগ্নাংশটুকু মানে দশমিক অংশটুকু এখানে লিখবো। ঠিক আছে, যতক্ষণ না আমরা ভাগশেষ শূন্য পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে এখানে বসাতে থাকবো, আবার যেটা পাবো এখানে বসাতে থাকবো, আবার যেটা পাবো এখানে বসাতে থাকবো, আবার যেটা যতক্ষণ আমরা এখানে শূন্য না পাবো। মানে এখানে পূর্ণ সংখ্যা না পাবো। 1-এর পরে তো এখানে 1.25 ছিল, এখানে 1-এর পরে 0 যতক্ষণ না এখানে শূন্য পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলতে থাকবে। দিয়ে এখানে যে বাইনারি সংখ্যাগুলো পাবো সেগুলো আমরা উপর থেকে নিচে লিখবো। হ্যাঁ, 101.101, ঠিক আছে। আর ফুল অ্যান্সার লেখার সময় আমরা এটাকে এইভাবে লিখবো। বুঝতে পারছেন? একদম সহজ, আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার আমরা নেক্সটটাতে যাব। তাহলে ডেসিমাল থেকে বাইনারি এটা কমপ্লিট হলো। এবার আমরা ডেসিমাল থেকে অক্টালের ভগ্নাংশটা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশটা কমপ্লিট করি। হ্যাঁ, তারও এখানে একটা প্রশ্ন দিল এরকম যে আমি এটা সামনে রাখলাম, হ্যাঁ এটার মতোই হচ্ছে পূর্ণ সংখ্যাটা আমি রাখলাম 469.32, এরকম একটা ডেসিমাল সংখ্যা দিল। এখন বলছে এটাকে আমরা কি করব, অক্টালে রূপান্তর করব। ঠিক আছে, বিষয়টা বুঝছেন? তাহলে আমার 1 নাম্বার কাজ হচ্ছে এই পূর্ণ সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করা। পূর্ণ সংখ্যাটা আমরা অক্টালে রূপান্তর করে ফেলছি 725, এটা 1 নাম্বার কাজ, এটা কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 0.625-এর মতো করে 0.32-কে হচ্ছে আমরা কি করব, এই ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করব। ঠিক আছে, তো আমরা ছক করি। আমরা ছক করা শুরু করে দিই। এটা হচ্ছে আমার প্রথম ঘর। তো আমরা প্রথমে কি করছি, যে এই যে পয়েন্ট যেটা আছে দশমিকের পরে যেগুলো আছে রেডিক্স পয়েন্ট, এটা কিন্তু ডেসিমাল পয়েন্ট আমি বলছিলাম, এটা ডেসিমাল পয়েন্ট। ডেসিমাল পয়েন্টের পরে যেগুলো ছিল সেগুলোকে যেই কনভার্ট মানে সংখ্যা পদ্ধতি রূপান্তর করব সেটার বেস দ্বারা গুণ করব। তাহলে এখানে এটা হচ্ছে অক্টাল পয়েন্ট 32 ইন্টু এটা কত দিয়ে গুণ করব, যেহেতু আমরা অক্টালে যাচ্ছি সেহেতু আমরা এটাকে 8 দিয়ে গুণ করব। ঠিক আছে, এখন 0.32-কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 0.32 ইন্টু 8, 2.56, আমাদের আসে হচ্ছে 2.56। তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 0.56, একটা শূন্য নিয়ে নিলাম। হলো, এবার 1 নম্বর ঘরের কাজ কমপ্লিট। 2 নম্বরে আমরা কি করছিলাম, 2 নম্বরে আমরা করছিলাম এই সেখানে যেটা পাইছি, এখানে যে ভাগশেষটা পাইছি এটাকে আবার সামনে নিয়ে আসতে হবে। 0.560 ইন্টু কত দিয়ে গুণ করব, যে পদ্ধতিতে কনভার্ট করছি 8 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার 0.56-কে 8 দিয়ে গুণ করলে কত আছে, 0.56 ইন্টু 8, 4.48, আমার আসা হচ্ছে 4.48। তাহলে পূর্ণ সংখ্যাটা এখানে 0.48, এটা শূন্য নিলাম। হলো, বোঝা গেল? এরপর আবার এই যে এই ভগ্নাংশটাকে আমরা কি করব, সামনে নিয়ে আসবো। 0.480 ইন্টু 8, 0.480 ইন্টু 8, 0.48 ইন্টু 8, 3.84, 3.84। 56, 48, 84, এরপরে পরের ঘর 0.840 ইন্টু 8, আচ্ছা 0.840, 0.84 ইন্টু 8 গুণ করলে হয় 6.72, 6.720 নিলাম। একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে দেখেন কিভাবে কমতেছে। প্রথমে হচ্ছে 56, তারপরে 48, আবার 84, আবার 72, আবার একটা, এভাবে কিন্তু চলতেই থাকবে। অনেক দূর পাওয়া যাবে
এভাবে কিন্তু অনেক দূর চলতে থাকবে, ঠিক আছে। ওইগুলো ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক এখানে আর এই ক্লাসটা এখানে আর শেষ করা হবে না, অনেক দূর চলে যেতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে এখন অ্যান্সার আমরা লিখে ফেলবো। অ্যান্সার লিখে ফেলবো বলতে এই যে 0.32 এই অংশটুকুর 0.32 এই ডেসিমালটুকুর আমরা অক্টাল সংখ্যা পাবো হচ্ছে এই যে উপর থেকে নিচে, বললাম না যে ভগ্নাংশের সময় উপর থেকে নিচে আর ইন্টিজারের সময় নিচ থেকে উপরে। তাহলে পাচ্ছি হচ্ছে 2 4 3 6, এখানে হচ্ছে দশমিক দিয়ে ডট 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 ডট, এটা হচ্ছে অক্টাল। এই সামনে যেটা আছে এটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, এখানে হচ্ছে এটাকে বলা হয় অক্টাল পয়েন্ট, হ্যাঁ। আর এই যে 6-এর পরে ডট ডট এর মানে হচ্ছে এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। আবার যদি পরের লাইনটা করতে চান তাহলে 7 2 এখানে আসবে, 7 2 এর সাথে আবার 8 গুণ, যেটা আসবে ওটার পূর্ণ সংখ্যা মেবি 5 আসবে, 5 এখানে, আবার বাকিটা আসবে, আবার এভাবে চলতেই থাকবে। তো যাই হোক, আমরা হচ্ছে এই দশমিক সংখ্যাটুকুর ফলাফল পেয়ে গেলাম। এখন পুরোটার যদি অ্যান্সার লিখতে যাই, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব হচ্ছে এটা। তাহলে পুরোটার যদি আমরা ফলাফল লিখতে যাই, পুরো সংখ্যাটা আমার কত ছিল 469.32, এটা হচ্ছে আমার ডেসিমাল, এখানে আমরা কনভার্ট করলাম অক্টালে। তাহলে এখানে পেয়েছি হচ্ছে 725 পয়েন্ট, এখানে পেলাম 2436 ডট 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 8, এটা হচ্ছে আমার অ্যান্সার। আমি আশা করি আপনারা এইটাও বুঝতে পেরেছেন, মানে অক্টালের দশমিকের যে প্যারা সেটাও বুঝতে পারছেন। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে আমরা একটা সংখ্যা নিই, হেক্সাডেসিমালে একটা প্রশ্ন নিই। হেক্সাডেসিমালের প্রশ্নটা কী নিতে পারি? প্রশ্নটা এরকম আমরা নিই যে হচ্ছে আগে তো যে ওটা সুবিধার জন্য 850 নিলাম, পয়েন্ট আমি আবার 850 নিলাম, এটা নিলেই হলো একটা, এটাকে আমরা 16তে কনভার্ট করব, ঠিক আছে না? তাহলে এখন আমরা হচ্ছে সমাধানে চলে যাব। এখন আমরা সমাধান, ঠিক আছে। তো সমাধানে যাওয়ার জন্য আমরা কি করব, ছক করব। এখানে কত 0.850 ইন্টু কত দিয়ে গুণ করবো, 16 দিয়ে। 0.85 ইন্টু 16 13.6 এখানে আসছে আমাদের হচ্ছে 13.6, একটা 0 নিলাম। তো 13 কিন্তু আমরা হেক্সাডেসিমালে লিখতে পারি না, হ্যাঁ। আচ্ছা যাক, 13 আছে, ওটা পরে বলতেছি। যারা একটু বুঝার তারা বুঝে গিয়েছেন অলরেডি। এবার সামনে নিয়ে আসবো কত 0.60, আরেকটা নিলাম, এটাকে আবার 16 দিয়ে গুণ, ঠিক আছে। 0.60 ইন্টু আবার 16 দিয়ে গুণ 9.6, তাহলে এটা হলো 9, এটা হচ্ছে পয়েন্ট আবার 60, ঠিক আছে। ওহো, তাহলে সামনে আসবে কত 0.6, আরেকটা 0 নিলাম 16, এটা ফলাফলে কি আসবে এখন 9 ডট ডট আবার এখানে 60, তাহলে আমরা ফলাফল পেয়ে গেছি। ও যেটা বলছিলাম, আমরা শুধুমাত্র যদি 0.850, হ্যাঁ, 8 ডেসিমালটার হেক্সাডেসিমাল বের করতে যাই, তাহলে আমরা পাচ্ছি কত 0.13, এই যে উপর থেকে নিচে 0.1399 ডট 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 চলবে। তো 13 হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে, 13 তো কোনো সংখ্যা নেই, 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি। তাহলে আমরা 13 এখানে লিখব কি ডি, 13 ওখানে লিখব ডি। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ডি, হ্যাঁ, দশমিক ডি 9 ডট 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 16। বুঝতে পারছেন বিষয়টা, বুঝতে পারছেন? এখন পুরোটার যদি অ্যান্সার করতে যাই তাহলে 850.850, তাই তো। এই ডেসিমাল সংখ্যাটা আমরা হেক্সাডেসিমাল যদি করতে যাই তাহলে এখানে পেয়েছিলাম কত 352 পেয়েছিলাম, আর এখানে পেলাম ভগ্নাংশটুকুর D9 ডট 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 ডট, এটা হচ্ছে আমার অ্যান্সার।
বুঝতে পারছেন? তাহলে এটা ছিল আমাদের হচ্ছে গ্রুপ 1-এর শুধুমাত্র 3টা দেখলাম যে কীভাবে ডেসিমাল থেকে বাইনারি করা যায়। ডেসিমালের পূর্ণ সংখ্যা দেখলাম এবং ভগ্নাংশও দেখলাম। পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুটো একসাথে দেখলাম। ডেসিমাল থেকে কীভাবে অক্টালে করা যায় পূর্ণ সংখ্যা দেখলাম, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশও দেখলাম। ডেসিমাল থেকে কীভাবে হেক্সাডেসিমালে করা যায় পূর্ণ সংখ্যা দেখলাম, পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ দেখলাম। এখন আমরা দেখব যে এই যে বাইনারি থেকে কীভাবে ডেসিমাল করা যায়, অক্টাল থেকে কীভাবে ডেসিমাল করা যায়, হেক্সাডেসিমাল থেকে কীভাবে ডেসিমালে কনভার্ট করা যায়। ঠিক আছে, অনের আমরা হচ্ছে 3টা কমপ্লিট করলাম। এবার হচ্ছে আমরা রিভার্স জানবো। হ্যাঁ, গ্রুপ 1-এর আমরা এখন দেখব হচ্ছে কিভাবে বাইনারি থেকে ডেসিমালে যাওয়া যায়, কিভাবে অক্টাল থেকে ডেসিমালে যাওয়া যায়, কিভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাওয়া যায়। তো ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য যেমন একটা নিয়ম শিখছি, তারপরে সবগুলো পেরে গিয়েছি, সেই রকম এখানে একটা মাত্র নিয়ম শিখব, যেই নিয়মটা দিয়েই বাইনারির জায়গাতে 2, অক্টালের জায়গাতে 8, হেক্সাডেসিমালের জায়গাতে 16 বসাই দিলে এক সহজ একটাই একটা রুলস দিয়ে একটা রুলস যদি আমরা ভালোভাবে শিখে যাই তাহলে বাকি 2টা ইজিভাবে আমরা পেরে যাব। ঠিক আছে, তো রুলসটা একটু আলোচনা করি। এই রুলসটাতে একটু ম্যাথের নলেজ লাগবে, বাট নো প্রবলেম, আমি তো আছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ধরেন এখানে হচ্ছে আমার একটা সংখ্যা আছে এ বি সি, রেডিক্স পয়েন্ট। আবার ধরেন এদিকে হচ্ছে এক্স ওয়াই জেড। এটা হচ্ছে আমার একটা সংখ্যা, তাই না? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ। তো শুধু এটাই না, আমি আরও দিলাম যে এগুলোতে আরও থাকতে পারে, পূর্ণ সংখ্যা তো আরও থাকতে পারে, আবার ভগ্নাংশগুলো আরও থাকতে পারে। এটা হচ্ছে আমার একটা সংখ্যা। কী সংখ্যা আমি জানি না, এটা কি দশমিক নাকি এটাকে বাইনারি নাকি এটা অক্টাল নাকি হেক্সাডেসিমাল, এটা আমি জানি না। তো ফার্স্ট অফ অল আমি এটা করে দিলাম বাইনারি। আমি এটাকে করে দিলাম বাইনারি। তাহলে আমরা এখন কি করছি, বাইনারি সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করছি। এই সংখ্যাটাকে যখন আমরা ডেসিমালে কনভার্ট করবো, শুধু ডেসিমাল না অক্টালে কনভার্ট করতে পারি। এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। তো যখন আমরা কনভার্ট করব, যখন ডেসিমালে বা অক্টালে বা হেক্সাডেসিমাল, একই ডায়লগ সবার ক্ষেত্রে, শুধু দেখেন। তো আমরা কি করব, এই রেডিক্স পয়েন্ট এখানে কিন্তু ওই যে পজিশন নাম্বার সিস্টেমে আমরা রেডিক্স পয়েন্ট, ফ্র্যাকশন, ইন্টিজার, তারপর এমএসবি, এলএসবি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম না, ওই নলেজটা একটু কাজে দিবে। তো আমরা এখানে কি করব, সর্বপ্রথম পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি। পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করার সময় এই যে ধরেন এখানে যে অঙ্কটা থাকবে আমাদের সি, এই সি এর সাথে যেই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব সেই সংখ্যা পদ্ধতির বেজের পাওয়ার দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, পাওয়ারের বিষয়টা একটু ক্লিয়ার করি। রেডিক্স পয়েন্টের বাম দিকে পাওয়ার কাউন্ট হবে 0 থেকে 2 পাওয়ার 0, মানে যখন বাইনারি থাকবে তখন 2 পাওয়ার 0। এই সংখ্যাটার জন্য হবে 2 পাওয়ার 0, এই সংখ্যাটার জন্য হবে 2 পাওয়ার 1, এই সংখ্যাটার জন্য হবে 2 পাওয়ার 2, আবার এই সংখ্যাটার জন্য হবে 2.3, এভাবে চলতে থাকবে। তাহলে পাওয়ারের বিষয়টা হচ্ছে কি, ভগ্নাংশ নাকি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ারটা এখানে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এভাবে ডট 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 চলতে থাকবে। এটা হচ্ছে পাওয়ার। আর ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারের কাহিনীটা কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারের কাহিনীটা হবে প্রথমে যেটা থাকবে এটার জন্য পাওয়ার হবে কত, -1, মানে 2 পাওয়ার -1, এটার জন্য হবে 2 পাওয়ার -2, আর এটার জন্য হবে 2 পাওয়ার -3, তারপরের জন্য 2 পাওয়ার -4, এভাবে চলতে থাকবে। তাহলে এটার পাওয়ারটা হচ্ছে কত, এটার পাওয়ারটা হচ্ছে -1, -2, -3। ঠিক আছে,
এটা একটা হচ্ছে এটা 1 থেকে শুরু হবে, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে পাওয়ার শুরু হয়েছে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের -1 থেকে শুরু হবে, -1 -2 -3 -4 এভাবে চলতে থাকবে, ডট 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 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে মেন কাজ হচ্ছে কী করলাম আমরা হচ্ছে প্রথম যে সংখ্যাটা থাকলো সেটার সাথে যেই সংখ্যা পদ্ধতি এটা কোন করছি সেটার হচ্ছে পাওয়ার সি এর পাওয়ার হচ্ছে 0 দিয়ে এটা গুণ করলাম। ঠিক আছে, এটা কমপ্লিট। এরপর একটা যোগ দিব, তারপর আবার পরের সংখ্যাটা বি এর সাথে, যেহেতু এটা বাইনারি তাহলে 2 পাওয়ার কত 1, বি এর হচ্ছে 1, 2 পাওয়ার 1। ঠিক আছে, এটাও গুণ করলাম, তারপর আবার যোগ, এবার কত এর সংখ্যাটার সাথে 2 পাওয়ার কত গুণ হবে, এর হচ্ছে 3 গুণ হবে। ঠিক আছে, 3 গুণ হবে, আবার যোগ, এখানে ধরেন সংখ্যা নাই, কিন্তু আপনি যে কোনো একটা সংখ্যা ধরে নেবেন, তারপরে 2 পাওয়ার এখানে কত হবে 4। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? এটা গেল হচ্ছে আমার এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার আমরা যাব হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে এখানে প্লাস হবে, কিন্তু এই প্লাসটা একটু স্পেশাল প্লাস, মানে এইখান থেকে এই রেডিক্স পয়েন্টের এই প্লাস থেকে এই সাইডে যেগুলো আমরা পাবো সেগুলোকে আলাদাভাবে যোগ করে ফলাফল পাবো, এটা পূর্ণ সংখ্যা। আর এই প্লাসের ডান দিকে যেগুলো পাবো সেগুলো ভগ্নাংশ, সেগুলোকে হচ্ছে আলাদা করে যোগ করে যেটা পাবো সেটা ভগ্নাংশ পাবো। ঠিক আছে, তো এখানে এখন কি করব, আবার আগের মতো এটা প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে হচ্ছে এক্স ইন্টু 2 পাওয়ার কত হবে -1, পাওয়ার কত হবে -1। বুঝতে পারছেন কি বিষয়টা? আবার যোগ, তারপরে সংখ্যাটা কত ওয়াই, তাহলে এখানে ওয়াই ইন্টু, যেহেতু এটা বাইনারি সেহেতু 2, এটা পাওয়ার কত হবে, ওয়াই ক নাম্বার আছে 2 নাম্বারে, সো এটার পুরো -2, আবার যোগ, আবার আছে কত জেড, তার সাথে 2 পাওয়ার কত হবে 1 2 3, মানে -1 -2 -3, এখানে হবে -3। এভাবে ডট 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 চলতে থাকবে যত দূর যাক। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? তারপর এখানে একটা ফাইন্ড আউট করে এখানে একটা টোটাল পাবো, মানে এখানে একটা যোগফল পাবো, তারপরে এখানে হচ্ছে প্লাস, এখানে একটা টোটাল পাবো, যোগফল পাবো, দেন হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তো গেল হচ্ছে আমার বাইনারি থাকবে তখন। যদি এখানে অক্টাল থাকতো, মানে যদি আমরা অক্টাল সংখ্যাকে ডেসিমালে করতাম, তাহলে কি করতাম, এই 2 এর জায়গাতে জাস্ট 8 দিতাম, এই 2 এর জায়গাতে জাস্ট 8 পাওয়ার 0 ইন্টু সি, সেম থাকতো সব। এখানে হচ্ছে 8 পাওয়ার হচ্ছে 1 ইন্টু বি, এখানে হচ্ছে 8 পাওয়ার 3 ইন্টু এ। বুঝতে পারছেন? সবই ঠিক থাকতো, জাস্ট হচ্ছে 2 এর জায়গাতে 8 হতো, 2 এর জায়গাতে 8 হতো, 2 এর জায়গাতে 8 হতো। সেম কাহিনি যদি আমরা এটা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাইতাম, তাহলে 16 এর উপরে পাওয়ার 0, 16 এর উপরে পাওয়ার 1, 16 এর উপরে পাওয়ার 3, আর এদিকে 16 এর উপরে পাওয়ার -1, 16 এর উপরে পাওয়ার -2, 16 এর উপরে পাওয়ার -3। এই তো ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? আমি আশা করি আপনারা সিস্টেমটা বুঝতে পারছেন। এখন জাস্ট কয়েকটা উদাহরণ দেখি আমরা বিষয়টা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছেন? একদম সহজ, আপনারা যদি সহজ করে নেন তাহলে একদমই সহজ, আর সহজ জিনিস যদি কঠিন করে নেন তাহলে তো সেটা ঠিক না। চলেন আমরা প্রথমে এটা নিয়ে আলোচনা করি, বাইনারি থেকে ডেসিমাল। একটা সংখ্যা নিই, সংখ্যাটা এরকম যে 11011.101, এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা। এটাকে আমরা কি করব, কনভার্ট করব হচ্ছে ডেসিমালে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছেন? তাহলে কি করব, সূত্র অনুযায়ী এটা হচ্ছে 0 1 2 3 4, তাহলে 1 ইন্টু, মানে এই 1 ইন্টু 2 পাওয়ার 4 প্লাস এই 1 ইন্টু 2 পাওয়ার 3 প্লাস, আচ্ছা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই ভালো হবে, প্লাস আবার হচ্ছে 0 ইন্টু 2 পাওয়ার 2 প্লাস এই 1 ইন্টু 2 পাওয়ার
1 প্লাস এবার হচ্ছে a1 1 ইন্টু 2^0। ওকে, পূর্ণ সংখ্যা কমপ্লিট। এবার হচ্ছে ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশর a1 1 ইন্টু 2 পাওয়ার ভগ্নাংশ ক্ষেত্রে কত বললাম -1 ঘিরে দিলাম, প্লাস এবার হচ্ছে 0 0 ইন্টু 2 পাওয়ার কত -2 ঘিরে দিলাম, প্লাস a1 1 ইন্টু 2 পাওয়ার -3। ওকে, ডান, কমপ্লিট। এখন আমাদের ক্যালকুলেশনের কাজ জাস্ট ক্যালকুলেশনের কাজ। 2 এর উপরে পাওয়ার 4 মানে কত 16, প্লাস 2 এর উপরে পাওয়ার 3 মানে কত 8, প্লাস 2 এর উপরে আচ্ছা 0 এর সাথে গুণ হলে 0, প্লাস 2 এর উপরে 2। আর এটা কি, আচ্ছা কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে তার মান কত x পাওয়ার 0। এটা কিন্তু আমাদের সূচক এবং লগারিদমের সূত্র, সামথিং পাওয়ার 0 সমান হচ্ছে 1 হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সূচক বা লগারিদমের একটা সূত্র। যারা ম্যাথ পড়ছেন তারা অবশ্যই জানছেন। তাহলে 1 ইন্টু 1 করলে 1, তাহলে এখানে হচ্ছে স্পেশাল প্লাস। তারপরে এই দিকে আবার এখানে এটা একটা সূত্র যে x পাওয়ার -1 যদি থাকে তাহলে এটার ফলাফল হবে উপরে 1, নিচে x এর উপরে এইটা পাওয়ার হয়ে যাবে 1টা। তাহলে ভাইয়া যদি হচ্ছে x পাওয়ার 2 থাকতো তাহলে কি হতো, x পাওয়ার -2 থাকতো, তাহলে উপরে 1 হতো আর নিচে এই 2টা x এর উপরে পাওয়ার হয়ে যেত। বুঝেছেন বিষয়টা? বুঝেছেন? আশা করি বুঝেছেন। তো এটা তাহলে হবে কি, উপরে 1 আর নিচে হচ্ছে 2 পাওয়ার 1 মানে 1ই, 2 পাওয়ার 1 মানে 1ই। তারপরে এটা হয়ে গেল 1/2 পাওয়ার উপরে 2। হ্যাঁ, 2, আচ্ছা ওর সাথে আবার 0 গুণ, তার মানে এটা ইকুয়েশন 0। আর এটা হচ্ছে 1/2 পাওয়ার 3 মানে 8, 2 পাওয়ার 3 মানে কত 8। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? তাহলে এখন আমরা যোগ করি। 16 আর 8 হচ্ছে কত 24, 24 আর 2 হচ্ছে 26, আর 1 হচ্ছে 27। ঠিক আছে, 27। এখানে প্লাস হচ্ছে কত 1/2 মানে 0.5, আর 1/8 1/8 কত হচ্ছে 1/8 0.125 0.125। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 0.125 প্লাস 0.5 প্লাস 0.5 0.625 এই তো হচ্ছে আমার অ্যান্সার। এটা হয়ে গেল আমাদের ডেসিমাল। বুঝতে পারছেন ভাইয়া? এই যে এটা হচ্ছে আমার প্রশ্ন। এই বাইনারি সংখ্যাটাকে আমরা কি করলাম, সুন্দর করে ডেসিমালে কনভার্ট করলাম। তাহলে এই বাইনারি সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করলে আমার অ্যান্সার হচ্ছে 27.625। বোঝা গেল ভাইয়া? বোঝা গেল? আমি আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা একটু প্রশ্নটা চেঞ্জ করি। আমরা এবার অক্টাল একটা সংখ্যা নিই, 1 2 3 অক্টাল একটা সংখ্যা নিই, মানে প্রশ্ন, মানে অক্টাল থেকে দশমিক করব। এখন প্রশ্নটা এরকম যে 1 2 3 মানে আমি একটা নিলাম আর কি, 1 2 3, তারপরে হচ্ছে 5 4 0। এটা আমার অক্টাল সংখ্যা, এটাকে আমরা কনভার্ট করব কিসে, ডেসিমালে। ঠিক আছে ভাইয়া? তাহলে আমাদের কোনো কথা নেই, আগের মতো কাজ শুরু, কোনো কথা নেই, আমাদের আগের মতো কাজ শুরু। দেখেন 1 2 3, তার মানে না সরি, এদিকে কিন্তু 0 থেকে 0 1 2, তাহলে 1 ইন্টু এটা কত, বেজ কত এটার, এটা হচ্ছে 8, তাহলে এখানে 8-এর উপরে পাওয়ার 0 1 2, তাহলে পাওয়ার 2। বোঝা গেল? যোগ এখানে তাহলে 2 ইন্টু এর উপরে পাওয়ার হচ্ছে 1, এটা হচ্ছে 1, তারপরে আবার যোগ 3 ইন্টু 8 পাওয়ার কত 0। ওকে, পূর্ণ সংখ্যা কমপ্লিট। পূর্ণ সংখ্যা আমার হচ্ছে কমপ্লিট। তারপরে ভগ্নাংশ। এখন 5 ইন্টু 8 পাওয়ার কত -1 প্লাস 4 ইন্টু 8 পাওয়ার -2 প্লাস
0 ইন্টু 8 পাওয়ার মাইনাস 3। এই তো, আর কি আছে? আর কিছুই নাই, আর কিছুই নাই। এখন আমাদের ক্যালকুলেশনের কাজ শুরু আবার। 8 উপরে স্কোয়ার 64 প্লাস 8 দুগুণা 16 প্লাস সামথিং পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 3, এখানে হচ্ছে আমাদের স্পেশাল প্লাস। এখানে হচ্ছে 5 ইন্টু 1/8, এটা আমাদের হয়ে গেল 4 ইন্টু 1/18 উপরে স্কোয়ার মানে 64, আর এটা তো 0, কারণ 0-র সাথে যাই গুণ করেন 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু যোগ বিয়োগ করে নিই। 64 প্লাস 16 প্লাস 3 83, এদিকে আসছে হচ্ছে আমার কত 83, 83 83 স্পেশাল প্লাস, তারপরে এদিকে 1/8 ইন্টু 5, 1/8 ইন্টু 5 হচ্ছে 0.625 যোগ 1/16 1/64 ইন্টু 4 আসছে কি 0.0625। ওকে, তাহলে এখানে 83 পয়েন্ট আমার আসছে 0.625 6875। ওকে, ডান, কমপ্লিট। এটা হয়ে গেল আমার কি ডেসিমাল সংখ্যা। অ্যান্সার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, অ্যান্সারও ঠিক আছে। তাহলে আমার এই অক্টাল সংখ্যাটাকে ডেসিমালে রূপান্তর করলে আমার ফলাফল আসছে কত 8.687 বেজ হচ্ছে 10, মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। এখানে এটা অ্যান্সার আর এখানে হচ্ছে এইটা অ্যান্সার। ঠিক আছে, এখন আপনাদের হোমওয়ার্ক দিয়ে একটা হোমওয়ার্ক হচ্ছে আপনারা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করবেন। আপনাদের হোমওয়ার্ক হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করবেন। সংখ্যাটা কত দিলাম B5D পয়েন্ট দেব হচ্ছে 48। ঠিক আছে, পয়েন্ট দেব হচ্ছে 48, এটা হচ্ছে হোমওয়ার্ক। তো বি এর এখানে আমরা কত ধরবো? বি এর এখানে সংখ্যাটা কত? বি এর এখানে সংখ্যাটা হচ্ছে আমাদের 11, হ্যাঁ 11, আর এটা তো হচ্ছে 5, আর ডি এর এখানে কত 14 মেবি, হ্যাঁ 14ই। ওকে, ঠিক আছে, এইটি ধরে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে বি ইন্টু 16 পাওয়ার কত হবে 0 1 2, 16 পাওয়ার 2 হবে। তো প্রথমে বি দিব, তারপরে শেষে 11 ইন্টু 16 পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, তো এইভাবে আপনারা হচ্ছে উত্তরটা করবেন। উত্তরটা আমি বলে দিই, 29 হবে 09, পয়েন্ট হবে 28125, 28125, এটা হবে আমাদের ডেসিমাল অ্যান্সার। এটা হবে আমাদের ডেসিমাল অ্যান্সার। মিলাবেন আপনারা, ঠিক আছে, এটা হচ্ছে আপনারা মিলাবেন। তো এরই মাধ্যমে আমরা হচ্ছে গ্রুপ 1-এর 6টা কমপ্লিট করলাম। এরপরে হচ্ছে গ্রুপ 2 এরগুলো খুব সহজ এবং ছোট ছোট, এত ক্যালকুলেশান নেই। ওকে, এবার গ্রুপ 2-তে যাই এবার।